তো কি হলো, এখন কি তুমি মজা পাচ্ছ না? তাহলে তোমার কাছে কি এখন আমার অ্যাটাকের কোনো জবাব নেই? যদি এমনটাই হয় তাহলে তোমাকে এখন মরতে হবে। গিসান বলে, এত সহজে কিভাবে? ডিমন আর ডিমন লর্ডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, আমরা অ্যাটমসফিয়ারিক মানাকে অনেক সহজে কন্ট্রোল করতে পারি। তারপর আমরা দেখতে পাই গিসান অনেক বড় একটা মানাকে কালেক্ট করে। এই যে দেখো ছেলে, এটা এই এরিয়ার সম্পূর্ণ মানা কনসেন্ট্রেশন। ব্যারিয়ার তৈরি করো, যা মন চায় তৈরি করো। এটা সব কিছুকেই অন্য ডাইমেনশনে পাঠিয়ে দেবে। এটা সবার উপরে যে কোনো কিছুকে এটা ধ্বংস করে দিতে পারে। আর এটার নাম হলো ইমমর্টাল দ্য ডার্ক স্পিয়ার। হ্যালো গাইস, কী অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করব সেভেন প্রিন্স অ্যানিমের এপিসোড 11। তো গাইস, এই এপিসোডটা সেভেন প্রিন্স অ্যানিমের অন্যতম সেরা একটা এপিসোড হতে যাচ্ছে। আর এই এপিসোডটা দেখে আমি নিজেও অবাক হয়ে যাই। তো এই এপিসোডটাকে যদি রেটিং দিতে হয় তাহলে আমি দিব 9.5, বাকি 0.5 সিজন 3-র জন্য বাঁচিয়ে রেখেছি। তো গাইস, আশা করি এই ভিডিওটা সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশেই থাকবেন এমন ধরনের এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। আরেকটি বিষয় হলো, আমি চাইলে এআই ভয়েস দিয়ে এক্সপ্লেনেশন ভিডিও বানাতে পারতাম না? এমনটা চাইলে 1-1.5 ঘন্টার ভিডিও সপ্তাহে 2টা দেওয়া যেত। তবে গাইস, আমি কিন্তু এইভাবে আপনাদের সাথে আমার অ্যানিমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম না। আর নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর মধ্যে আমি একটা আনন্দ খুঁজে পাই, তাই এআই দিয়ে ভিডিও বানালে তার মধ্যে এই আনন্দটা খুঁজে পেতাম না, আমার রিয়াকশন শেয়ার করতে পারতাম না। আর অ্যানিমের বিষয়বস্তুকে আমার বুঝিয়ে বলার যে ধরন, সেটা সম্পর্কেও আপনারা কখনোই জানতে পারতেন না। তবে গাইস, আমার এই অ্যানিমের জার্নিটা কিন্তু এত সহজে শুরু হয়নি। ছোটোকালে পোকেমন, বেইব্লেড, ড্র্যাগন বল এসব দেখলেও জানতাম না যে এগুলো আসলে জাপানিজ অ্যানিমে। তখন তো এগুলোকে সিএনএ কার্টুন হিসেবেই দেখতাম। তো পরবর্তীতে এখন এসে বুঝতে পারি যে অ্যানিমের বিভিন্ন ধরন রয়েছে, টাইপ রয়েছে, যেমন ইসুকাই অ্যানিমে, শোনিন অ্যানিমে, বিভিন্ন টাইপের অ্যানিমে সম্পর্কে জানতে পারি। যাই হোক, এসব কথা বলে এখন আর লাভ নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। এপিসোড 11-এর শুরুতেই আমরা দেখতে পাই অসহায় ভেঙে পড়া জেড একটা চার্চের মধ্যে বসে আছে। জেডের ঠিক মরে যাওয়ার আগে তার একটা ব্যাক স্টোরি দেখানো হয়। জেড বলছে, অবশেষে আমি এটা করতে পেরেছি। তখন তার মধ্য থেকে গিসান বের হয়ে আসে। গিসান বলে, কি করতে পেরেছ? নীরবে নিশ্চিন্তে নিজেকে মরার জন্য ছেড়ে দিয়েছ? জেড বলে, গিসান, আমি তোমাকে এত সহজে ছাড়ব না। তোমাকে একদিন অবশ্যই হারতে হবে। গিসান বলে, কে হারাবে আমাকে? তখন জেড একটা মুচকি হাসি দেয়। এরপর তারা কিছুক্ষণ নীরব হয়ে থাকে। তখন গিসান বলে, অবশেষে মরেই গেলে? এরপর গিসান জেডের ভিতরে প্রবেশ করে। আর এভাবেই জেডের সমাপ্তি হয়, আর জেডের দেহ গিসানের হয়ে যায়। তখন গিসান বলে, জেড কি করার চেষ্টা করছিল? ও যেহেতু এখন মৃত, তাহলে তার মানে আমি এখন তার পাওয়ার ব্যবহার করতে পারবো। তার স্মৃতির মধ্যে আমি তার সঙ্গী সাথীদের দেখতে পাচ্ছি, কিন্তু তার স্মৃতির গভীরেও কিছু একটা আছে যা আমি তার সঙ্গী সাথীদের জন্য দেখতে পাচ্ছি না। তবে এতে কিছু যায় আসে না, যতক্ষণ পর্যন্ত আমি জেডের শরীর ব্যবহার করতে পারছি। ওই সময় আমরা ওই ডিমনটিকেও দেখতে পাই। সে বলে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা লর্ড, অবশেষে আপনি জেডের শক্তি ব্যবহার করতে পারছেন। এরপর এখন আমরা কি করব? গিসান বলে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছ। জেড সবসময় যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করত, তাই না? তো চলো করি আমরা যুদ্ধ। এরপর সিন চেঞ্জ হয়, আমরা বর্তমানে ফিরে আসি। আগের এপিসোডে সিলফা যে ডিমনটাকে মেরেছিল, অর্থাৎ ডিমনটা মূলত যার শরীরটা দখল করেছিল, সিলফা তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে তাকে বলে, ডিমন তোমার দেহকে বশ করার আগে তুমি যখন এই দুনিয়ায় মানুষ হিসেবে ছিলে, তখন হয়তো তুমি অনেক লেজেন্ডারি একজন যোদ্ধা ছিলে। লর্ডসের লোকেরা, আমার এদের সাথে ফাইট করতে আসলেই ভালো লাগে। তখন আমরা দেখি র্যান আসলে কান্না করছে। সিলফা বলে, তুমি কি একে চেনো? র্যান বলে, অবশ্যই না, কিন্তু আমি যতদূর মনে করি সে তখন অবশ্যই অনেক খুশি ছিল। তখন সিলফা উঠে দাঁড়ায় এবং বলে, আমার মনে হয় না তোমরা অ্যাসোসিন হতে পারবে। ক্রো আর গ্যালিলিও বলে, ও হ্যাঁ, আমার মনে পড়েছে, এই মেয়েটা আসলে সিলভার ব্লেডার। হঠাৎ করে আমরা দেখতে পাই অনেক বড় একটা অ্যাটাকের কারণে ওই সম্পূর্ণ স্থানটা ধোঁয়ায় ভরে যায়। তখন সিলভা বলে, এ কি, এটা হঠাৎ করে কি হলো?
এভাবে সম্পূর্ণ স্থানটা এত ধোঁয়ায় ভরে গেল কিভাবে? টালিয়া বলে, আরে এটা তো পানির গরম বাষ্প মনে হচ্ছে। তারপর তারা নদীর দিকে তাকায় এবং দেখে এটা আসলে নদীর ভেতর থেকে আসছে। তখন আমরা লয়েডকে দেখতে পাই। লয়েড বলে, আরে পুরো জায়গাটাই ধোঁয়ায় ভরে গেছে, চোখে কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ভুল করে ফেলেছি। তো গাইস, এরপরে আমরা আসল সিনটা দেখতে পাই, আসলে ঘটনাটা কি হয়েছিল, এত ধোঁয়া কোথা থেকে আসলো। আমরা দেখি লয়েড গিসানের অ্যাটাক থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর গিসানের কাছে তো তখন অনেকগুলো স্পিয়ার। গিসান বলে, মানা স্পিয়ার মান্ডালা। এরপর গিসান লয়েডের ওপর অ্যাটাক করে দেয়। তখন তো লয়েড যেদিকেই যাচ্ছে ওই স্পিয়ারগুলোও তার পেছনে সেই দিকেই যাচ্ছে। লয়েড বলে, মনে হচ্ছে এই অ্যাটাক থেকে বাঁচার জন্য নতুন কোনো উপায় ভাবতে হবে। গাইস, একটু বিরক্ত করি, বাইরে শিলাবৃষ্টি হওয়ার কারণে হালকা পাতলা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, তো আশা করি কিছু মনে করবেন না। যাই হোক, তারপরে লয়েড আরও বলে, প্রথমে এই মানা স্পিয়ারগুলোকে দেখে নিতে হবে। এরা ভিন্ন ভিন্ন প্যাটার্নে আসে কিন্তু কাজ একইভাবে করে। এরপর আমরা দেখি লয়েড যত ব্যারিয়ারই তৈরি করছে সবগুলো ভেঙেই যাচ্ছে। সে ওই মানা স্পিয়ারগুলোর থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না। লয়েড আরও বলে, এই স্পিয়ারগুলো অনেক সহজেই আমার ডাবল লেয়ার ব্যারিয়ারকেও ভেঙে ফেলছে, তাই আরও সুরক্ষিত উপায় খুঁজতে হবে। আর না হলে যদি একটা স্পিয়ার আমার ওপর এসে লাগে তাহলে আমি সাথে সাথেই মরে যাব। তখন আমরা দেখতে পাই একটা স্পিয়ার হঠাৎ করে লয়েডের ব্যারিয়ার ভেদ করে ভিতরে এসে পড়ে, তার নতুন ব্যারিয়ার তৈরি করার আগেই। তখন লয়েড বলে, তবে এতে কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আমি নতুন ব্যারিয়ার তৈরি করতে থাকবো এই স্পিয়ার আমার কিছুই করতে পারবে না। কিন্তু এর থেকেও একটা বড় সমস্যা আছে, সেটা হলো তার কার্স স্পিচ। ওইটা আসলে কোনো ফিজিক্যালি পদার্থ নয়, অথবা তার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, তাই সেটা আমার ব্যারিয়ার পার করে ঢুকে যেতে পারে। গাইস, সত্যি কথা বলতে কি, এই এপিসোডটা রেকর্ড করতে গিয়ে আমার সাথে একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। যাই হোক, তখন লয়েড আরও মনে মনে ভাবতে থাকে, ওই কার্স স্পিচটা আমার উপর এসে পড়ার কারণে হয়তো মৃত্যুর উপর আমার ধরপাকড়াওয়ের বেগ ধীরস্থির হয়ে যেতে পারে, নাকি সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আবার এমনটাও হতে পারে সে এই বিষয়গুলোকে মানা ট্রান্সমিউটেশনের জন্য ব্যবহার করছে। গাইস, আগের থেকে হয়তো শিলের শব্দ একটু বেশি আসছে। এই এপিসোডটা যেভাবেই হোক আমার শুক্রবারের আগে শেষ করতে হবে। তো গাইস, এজন্য আর উপায় নেই, হয়তো আপনাদের আকাশ থেকে বরফ পড়ার নয়েজের সাথেই এই এপিসোডটা দেখতে হবে। লয়েড তখন আরও বলে, তার সবচেয়ে শক্তিশালী অ্যাটাক হলো তার শ্যাডো উলফ। তার এসব ভয়ানক অ্যাটাক থেকে বাঁচার জন্য আমার গতিকে আরও ফাস্ট করতে হবে। আমি যদি আমার গতিকে মাত্র 2 সেকেন্ডের জন্য স্লো করি তাহলে সে আমার উপস্থিতি টের পেয়ে যাবে এবং সেখানে অ্যাটাক টেলিপোর্ট করে দেবে। তবে আমি যদি ওর পজিশনে থাকতাম তাহলে সম্পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করতাম। সে আমার ক্লান্ত হওয়ার অপেক্ষায় একসময় নিজেই ক্লান্ত হয়ে যাবে। তখনই লয়েডের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। লয়েড বলে, এটা তো আমার ভুল হয়েছে, এতটা বিরক্ত হয়ে গেছি যে এখন আমার নিজেরই অ্যাটাক করতে মন যাচ্ছে। অর্থাৎ গাইস, এখন লয়েড নিজেই তার সর্বোচ্চ শক্তি দিয়ে অ্যাটাক করবে। তখন লয়েড আরও বলে, আমার ম্যাজিককে 2 সেকেন্ড ফাস্ট করতে হবে, যেন আমি আমার ম্যাজিকের সাথে শ্যাডো উলফকে কানেক্ট করতে পারি। তখন আমরা লয়েডের ম্যাজিক কাস্টিং দেখতে পাই, আর লয়েড বলে, এখন শুরু করব ডাবল কাস্টিং ইনফার্নো ইমোর্সিও। ওই সময় আমরা দেখতে পাই লয়েডের ম্যাজিকের মাধ্যমে বিশাল একটা ফায়ার টাইটেন সামান হয়, যেটা গিসানকে অ্যাটাক করার জন্য গিসানের দিকে এগিয়ে যাচ্ছে। গিসান বলে, যদিও এই অ্যাটাকটায় আমার কিছুই হবে না, তবে আমি চাই না এই অ্যাটাকের জন্য আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাক। তখনই গিসান ওই অ্যাটাকের সামনে থেকে টেলিপোর্ট হয়ে সরে যায়। লয়েড তো তার বোরিং চাহনির মাধ্যমে গিসানের দিকে অ্যাটাক করেই যাচ্ছিল এবং বলে সে ওই অ্যাটাকের সামনে থেকে সরে গেল। তো গাইস, দেখলেন আপনারা লয়েড কতটা বোরিং ফিল করছে, তারপরও সে অ্যাটাক করেই যাচ্ছে। আর ওই অ্যাটাকটা পানিতে পড়ার সাথে সাথেই পানি থেকে উঠে আসা গরম ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। তখন লয়েড একটা কাজ করে। লয়েড বলে, স্পেকট্রাল ডিটেকশন। সে তার এই ম্যাজিকের মাধ্যমে গিসানকে খুঁজে বের করে। লয়েড বলে, সে তার টেলিপোর্টেশনের মাধ্যমে বারবার টেলিপোর্ট হয়ে যে কোনো স্থানে যেতে পারে। এর মানে হলো প্রতিটা মুহূর্তে স্পেকট্রাল ডিটেকশনের মাধ্যমে তার উপস্থিতি নজরে রাখতে হবে, আর এটা অনেক কঠিন কাজ। তখনই লয়েড হঠাৎ করে গিসানের উপস্থিতি টের পেয়ে যায়। লয়েড বলে, সে ওইখানে নিচে। সে ওইখানে কি করছে? এক জায়গায় দাঁড়িয়েই আছে। গ্রিম বলে, মাস্টার পালান পালান। লয়েড বলে, হ্যাঁ ঠিক বলেছ, প্রতিটা মুহূর্তেই মুভ করতে হবে, না হলে সে আমার উপর অ্যাটাক টেলিপোর্ট করে দেবে। বিরক্ত হয়ে গেছে এভাবে মুভ করতে করতে। তখন লয়েড তো শ্যাডো উলফ বলে জিকির করতে থাকে। তখনই হঠাৎ করে লয়েডের মাথায় আসে, আরে আমি ওই স্থানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম
সে আমার উপর কোনো অ্যাটাক টেলিপোর্ট করলো না কেন? শ্যাডো উলফ আসলো না কেন? কেন আসলো না? আর প্রথম কথা হলো, সে আমার উপস্থিতি কিভাবে টের পাচ্ছে? আর সে ওই লেটারটা কিভাবে আমার কাছে পৌঁছেছিল? তখন কি এটা তার জন্য সহজ ছিল? কারণ সে সঠিক লোকেশনটা জানতো। তখন আমরা গিসানের কিছু কথা শুনতে পাই। সে বলছে, তোমরা গাধারা এখানে কি করছো? তোমরা কি ভুলে গেছো আমরা এই ফাঁদটা কেন তৈরি করেছিলাম? অ্যাসাসিনরা অনেক ধূর্ত হয়। তারা একবার যদি হাতের নাগাল থেকে বেরিয়ে যায় তাহলে তাদেরকে ধরা একেবারেই অসম্ভব। তখন লয়েড ভাবে, সে বলেছিল অ্যাসোসিয়েনরা যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে তাদেরকে ধরা অসম্ভব। কি মানে ছিল আসলে এটার? তাহলে টেলিপোর্ট করার জন্য কি টার্গেটকে সবসময় দেখতে থাকা প্রয়োজন? তার মানে এই ধোয়ার জন্য কি আমার লাভ হয়েছে? গ্রিম বলে, আরে মাস্টার থেমে কেন গেলেন? তখনই লয়েড গ্রিমের মুখ বন্ধ করে দেয়, বলে চুপ থাকো। আর গিসান তো দেখি চুপি চুপি পায়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এরপর লয়েডকে গ্রিম বলে, কোনো আক্রমণ হচ্ছে না। সে আসলে কি জানে না আমরা কোথায় আছি? লয়েড বলে, হ্যাঁ, সে তখনই অ্যাটাক করতে পারে যখন সে আমাদেরকে দেখতে পারে। আমি তার এতটুকু কাছে তো যেতেই চাই যেন তাকে আমি আমার এই তলোয়ার দিয়ে অ্যাটাক করতে পারি। যদি এখনই এমনটা করি তাহলে সে বুঝে যাবে আর আমি এই সুযোগটা হারিয়ে ফেলবো। তাহলে এখন আমার কি করা উচিত? গিসান বলে, আমি এটা ভাবিনি সে অ্যাটাকটা নদীর উপর করে সম্পূর্ণ জায়গাটাই ধোঁয়ায় ভরে ফেলবে। তবে আমি যদি একটু অপেক্ষা করি তাহলেই। তখনই আমরা দেখি লয়েড অ্যাটাক করে দেয়। গিসান বলে, দেখে ফেলেছি তোমাকে। লয়েড বলে, কোনো লাভ নেই। তখন আমরা দেখি আরও কতগুলো লয়েড অ্যাটাক করে দেয় এবং একসাথে তারা বলে প্যারেড অফ ডলস, অর্থাৎ ওইগুলো সব লয়েডের তৈরি ম্যাজিক্যাল ডল ছিল। গিসান বলে, আরে এরা তো সব মাটির তৈরি ক্লোন, এদের মধ্যে আসল কে বুঝতে পারছি না তো। তখন গিসান তাদের সবাইকে নিজের উপর অ্যাটাক করতে দেয়। তারা অ্যাটাক করার পর গিসান বলে, পাইছি তোমারে, শুধু তুমি মাটির তৈরি তলোয়ার ব্যবহার করছো না। এরপর গিসান তার উপর অ্যাটাক করে দেয়। গিসান বলে, প্ল্যান তো ভালো ছিল, কিন্তু এটা তোমার আসল বডির সাথে করা উচিত ছিল না। ম্যাজিক্যাল অ্যাটাক কাজ করছিল না, তাই তুমি ভাবলে ফিজিক্যাল অ্যাটাক করলে কেমন হয়, আর তাই তুমি এই প্ল্যানে আমার উপর ফিজিক্যাল অ্যাটাক করার চেষ্টা করেছ। কিন্তু আগেই শুনে রাখো, আমার উপর ফিজিক্যাল অ্যাটাকেরও কোনো প্রভাব পড়ে না। চাইলে তুমি আমার মস্তিষ্ক আর হৃৎপিণ্ডকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলো, কিন্তু তারপরও আমি মুহূর্তেই আবার রিজেনারেট হয়ে যাব। আর এভাবেই আমি জেডের সুইসাইড করার চেষ্টাকে বারবার ব্যর্থ করেছি। আর আরেকটা কথা শুনে রাখো, আমি অনেক সহজেই আমার শরীরকে লোহার মতো মজবুত করে ফেলতে পারি। আমি জেনে বুঝেই তোমাদের সবাইকে একসাথে আমার উপর তলোয়ারের আঘাত করতে দিয়েছি, যেন আমি জানতে পারি যে তোমাদের মধ্যে আসল কে। আর একবারের জন্য হলেও তুমি অবশেষে আমাকে ছুঁয়েই ফেলেছ। তখন তো গিসান এত বড় বড় ভাষণ দিতে দিতে দেখে, আরে ওর এই চামচাগুলা এখনো গায়েব হচ্ছে না কেন? তখন সে দেখে সে আসলে যাকে অ্যাটাক করেছিল সেটাও একটা পুতুল ছিল। তখন গিসান রেগেমেগে বলে, সে অ্যাটাক করার জন্য তার একটা ডলকেই আসল তলোয়ার দিয়ে দিয়েছিল। তখনই লয়েড চুপি চুপি এসে ওই তলোয়ারটা উঠিয়ে নিয়ে আবার চলে যায়। গিসান তো সেটা দেখতে পায় না। গিসান বলে, সে আসলে কোথায় আছে এখন? আর এখন আমার কি করা উচিত? সবচেয়ে সুরক্ষিত জায়গা যেখান থেকে সে সম্পূর্ণ প্ল্যানটা তৈরি করছে, উপরে। এটা বলার সাথে সাথেই লয়েড তখনই তার বাম পাশ থেকে ফায়ার অ্যাটাক করে দেয়। এতে গিসান জ্বলে পুড়ে যায়। তখন লয়েডের ক্লোনগুলোও ওই গিসানের উপর অ্যাটাক করে দেয়। তখন তার ওই ক্লোনগুলোও ফায়ারে জ্বলে পড়ে যাচ্ছিল। এরপর আবার লয়েডের নতুন ক্লোন তৈরি হয়, আর গিসানের তখন কিছুই হয়নি। লয়েড নতুন ক্লোন তৈরি করার পর বলে, ভাবিনি এই প্ল্যানটা এভাবে কাজ করবে। তারপর সব লয়েড একসাথে বলে, কিন্তু এটা তো অনেক ভালো কাজ করছে। গিসান বলে, তাহলে তোমার এমনটা মনে হচ্ছে? এরপর গিসান তার নিজের ওপর নতুন জামাকাপড় টেলিপোর্ট করে নিয়ে আসে। গিসান বলে, এই কাপড়গুলো তার প্রমাণ যে আমি কিভাবে একটা সঠিক জায়গায় টেলিপোর্ট করতে পারি। যেই জায়গাটা আমার জানা আছে, তবে যেই জায়গাটা আমার জানা নেই সেখানে আমি টেলিপোর্ট করতে পারছি না। আর ওই সেভেন্থ প্রিন্সের এতগুলো ক্লোনের জন্য আমার শ্যাডো উলফও কাজ করছে না, কিন্তু এদেরকে সামলানোর জন্য আমার আরও অনেক টেকনিক জানা আছে। তখন আমরা লয়েডকে দেখতে পাই। লয়েড বলে, আমার এই ডুপ্লিকেটগুলো আসলে কিছুই করতে পারে না, শুধু একটু নড়াচড়াই করতে পারে। তারা যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারে সেটার কথা বলছে। লয়েড আরও বলে, এমন অনেক টেকনিকই আছে যেটা আমার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আর সত্যি বলতে এই প্ল্যানটাও অনেক ঝুঁকিপূর্ণ, তবে আমি বিজয়ের অনেক কাছাকাছি অবস্থান করছি। তখন গিসান বলে, এখন বুঝতে পেরেছি, তো আমি এখন সবচেয়ে সহজ পদ্ধতি অবলম্বন করব। তারপর সে লয়েডের সব ক্লোনের ওপর একসাথে অ্যাটাক করে দেয়। তারপর আমরা একটা ব্যারিয়ারের মধ্যে লয়েডকে দেখতে পাই।
গিসান সেখানে দ্রুত গিয়ে ওই ব্যারিয়ারের ভেতর থেকে লয়েডকে ধরে ফেলে। গিসান বলে এটা স্বাভাবিক যে তুমি ব্যারিয়ারের মধ্যেই নিজেকে রাখবে। তারপর সে দেখে সেই লয়েডটাও আসলে একটা ক্লোন ছিল। তাহলে এই কথা। তখন গিসান একটু কনফিউজ হয়ে যায়। গিসান ভাবে ব্যারিয়ারের ভেতরে যে লয়েডগুলো আছে তাহলে সবগুলোই কি ক্লোন। তারপর সে আবার অ্যাটাক করতে শুরু করে। আর এইবার তো কোনো থামাথামি নেই, সবগুলো লয়েডের ক্লোনের ওপরই সে অ্যাটাক করতে থাকে। গিসান আরও বলে এরকম ভয়ানক একটা আক্রমণের পর দৌড়াদৌড়ি করাটা একটা বোকামি হবে, আশা করি ব্যারিয়ারের মধ্য থেকেই সে একজন হবে। তখন গিসান অ্যাটাক করতে করতে আরও ভাবে আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে এই তুচ্ছ বাচ্চাটার সরসারি নিয়ে আমার এতটা ভাবতে হচ্ছে, এখন এতটা মজা পাচ্ছি যা ডিমনিক লিজেন্ডের সাথে লড়েও পেতাম না। গাইস, ডিমনিক লিজেন্ড হয়তো গিসানের থেকেও উপরস্থ একটা ডিমন, একে আপনারা মনে রাখবেন। আশা করি তোমারও এমনটাই মনে হচ্ছে প্রিন্স, আসো আমার সাথে ফাইট করো। তখন তো আমরা দেখি লয়েড এত সব অ্যাটাকের মধ্যে ইনভিজিবল হয়ে আছে আর তার চারপাশে কোনো ব্যারিয়ারও নেই। গ্রিম ভাবে এ কী অবস্থা, মাস্টারের চারপাশে কোনো ব্যারিয়ার নেই, সে নিজেকে ধোয়ার আদলে লুকিয়ে রাখার চেষ্টা করছে, এটা তো খুবই ভয়ানক। এমন অ্যাটাকের জন্য লক্ষ্যটা সঠিক থাকলেই যথেষ্ট। সে এমনটা কেন করছে, তার এমনটা করে কী লাভ? তখন একটা ব্যাক স্টোরি দেখানো হয়। গ্রিম ওই শর্টটা ধরে আছে। গ্রিম বলে তাহলে এটাই স্পেল টেকার। লয়েড বলে হ্যাঁ, এটা এমন একটা শর্ট যে ম্যাজিককে শুষে নিতে পারে। স্পেল টেকার এর নাম থেকে বোঝা যাচ্ছে এটা আশেপাশের ম্যাজিককে শুষে নিয়ে নিজের ম্যাজিক বাড়াতে সহযোগিতা করে আর এর মাধ্যমে ম্যাজিক অবজার্ভও করা যায়। গ্রিম বলে এটা তো আসলেই চমৎকার একটা শর্ট। লয়েড বলে হ্যাঁ, আমি এর মাধ্যমে নতুন নতুন সব ম্যাজিকের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো। এরপর আবার বর্তমানের সিন দেখানো হয়। লয়েড গিসানের প্রায় কাছাকাছি অবস্থানে চলে এসেছে। গ্রিম বলে তাহলে সে কি তাকে বোঝার চেষ্টা করছে আর সে এর জন্য শ্যাডো উলফ ব্যবহার করবে, যেটা জেড তার সারা জীবনেও ব্যবহার করতে পারেনি, তাও আবার এমন একটি ফাইটের ভিতরে। এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে আর সে এই ফাইট কোনোভাবেই জিততে পারবে না। এরপর লয়েড গিসানের সামনে গিয়েও আবার দূরে সরে আসে। গ্রিম বলে সে এখনও জানে না যে আপনি তার পিছনেই লুকিয়ে আছেন, এটাই পালানোর সময়, পালান। তখন গ্রিম কান্নাকাটি শুরু করে, সে পালাচ্ছে না কেন, সে এখনও নিজেকে নতুন ম্যাজিক শেখা থেকে বিরত রাখতে পারছে না। তাহলে হয়তো মাস্টার আপনাকে জেডের ইচ্ছা পূরণ করতেই হবে যেন সে শান্তি পায়। তখন আমরা দেখি লয়েড জেডের ভাবনার গভীরে প্রবেশ করে আর লয়েড জেডকে খুঁজে বেড়াচ্ছে। লয়েড বলে জেড তুমি কোথায়, তুমি কি জীবিত আছো? তাহলে আমাকে সাড়া দাও। আর শোনো, র্যান এবং বাকিরা তোমার জন্য অপেক্ষা করছে আর আমার বিশ্বাস ছিল যে আমি তোমার সাথে অবশ্যই। এটা বলতে না বলতেই লয়েড তার সামনে কিছু একটা দেখতে পায় এবং সে থমকে যায়। তখন আমরা তার চাহনিতে একটা হতাশার ছোপ দেখতে পাই। তো গাইস, এখানে আসলে বিষয়টা কি হয়েছে আমি সেটা বুঝিয়ে বলছি। লয়েড হয়তো কোনোভাবে জানতে পেরেছে যে জেড আসলেই মরে গেছে। সে হয়তো এতক্ষণ ভাবছিল জেডের বডিতে গিসান থাকলেও তার বডি যেহেতু ঠিক আছে হয়তো জেডকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু সে এখন কোনো না কোনোভাবে জানতে পারে যে না, জেড আর জীবিত নেই। তো গাইস, এখন লয়েড গিসানকে দিবে সামসুকুফা মাইর। আর লয়েড এতক্ষণ ডিফেন্স করছিল কারণ সে ভেবেছিল যদি সে গিসানকে অ্যাটাক করে তাহলে হয়তো জেডের শরীরের উপরও ওই অ্যাটাকটা লাগতে পারে। যাই হোক, তখন আমরা দেখি লয়েডের সব পুতুল ভেঙে যায়। লয়েড তার সব পুতুলগুলোকে সরিয়ে দেয় আর সে গিসানের সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ ইনভিজিবল থেকে ভিজিবল হয়ে যায়। তখন গিসান ভাবে তার মানে সে এতক্ষণ অদৃশ্য হয়েছিল আর তার গাল থেকে রক্ত পড়ছে, তার চারপাশে ব্যারিয়ারও নেই। ও আচ্ছা, তার মানে এই ছোট্ট সাওয়ালটা এতক্ষণ এটা ভেবেই গিসান লয়েডকে বলে কি হলো, তুমি তোমার খেলনার সাথে খেলতে খেলতে বোর হয়ে গেছো নাকি? গ্রিম বলে কি হলো মাস্টার লয়েড? লয়েড বলে হ্যাঁ, আর এখন আমি বুঝতে পেরে গেছি। গিসান বলে তবে তোমার বুঝতে অনেক সময় লেগে গেল। তুমি ঠিক বুঝেছ, আমাকে কখনোই হারাতে পারবে না, কখনোই না। কিন্তু তবে তুমি আমাকে এটা বলো সেভেন্থ প্রিন্স, তুমি আমার সাথে এত লড়াই কেন করছিলে? ওই বোকাগুলোকে দয়া করে আমার সাথে লড়াই করছিলে না তো? তাদের জন্য নিছক তোমার প্রাণটা কেন হারাতে চাও? তুমি অনেক নরম মনের একজন মানুষ, একদম ঠিক আমার মতো। আমার সাথে হাত মিলাও প্রিন্স, আমরা একসাথে কাজ করব, এই সম্পূর্ণ দুনিয়া একসাথে শাসন করব। লয়েড বলে তুমি আমার এই কথাটা বুঝবে না, কিন্তু সিংহ কখনোই এটা প্রশ্ন করে না যে তার তীক্ষ্ণ দাঁত আর ধারালো থাবা কেন থাকে, কারণ এটা সে জন্ম থেকেই পায়। তবে এর জন্য এটা জরুরি নয় যে সে শিকারে পারদর্শী হবে। তোমার অবস্থাও ঠিক এমনই, তুমি জন্ম থেকে পাওয়ার তো ঠিকই পেয়েছ, আর মানুষরা দুর্বল, অবশ্যই দুর্বল, তাই তাদের কাছে যা নেই সেটা তারা পাওয়ার চেষ্টা করে, অসম্ভবকে সম্ভব করে তোলে। যেমন ম্যাজিক, উড়ার ইচ্ছা, আগুনকে বশ করতে চাওয়া। আজ পর্যন্ত যত ম্যাজিক তৈরি করা হয়েছে
সে সবগুলোর সাথেই আমাদের স্বপ্ন জুড়ে আছে, তাই এর কোনো অন্ত নেই। এর সাথে সাথে সরসরেরও কোনো অন্ত নেই। গিসান বলে, না আমি এসব বুঝতে পারি না, এসবের আমার কোনো প্রয়োজন আছে, সরো এখান থেকে আর এখনই মরো। এটা বলেই গিসান লয়েডের উপর অ্যাটাক করে দিলে লয়েডও এবার গিসানের উপর অ্যাটাক করে দেয়। লয়েড গিসানের পেটের উপর ঘুষি মারে। তখন তো গিসান ব্যথায় কাতরাচ্ছিল আর লয়েড বলে, তুমি কি আমাকে এখনো বাচ্চাই মনে করছো নাকি? সুপার পাওয়ার পাওয়ার জন্য আমি আমার ব্রিদিংয়ের সর্বোচ্চ ব্যবহার করেছি, কি টেকনিক, আর ম্যাজিকের মাধ্যমে আমি আমার লাঞ্চকে মজবুত করেছি, আর এখন আমার শিরায় শিরায় কি টেকনিক দৌড়াদৌড়ি করছে। গিসান বলে, কি টেকনিক, এটা আবার কি? আর তার থেকে বড় কথা হলো, তখন লয়েড বলে, নিজেকে আরও শক্তিশালী করতে সরসরি বিভিন্ন ধরনের জ্ঞানের মাধ্যমে পাওয়া যায়। গিসান বলে, সে ঠিক সেখানেই হামলা করেছে যেখানে আমি টেলিপোর্ট হয়েছিলাম। লয়েড বলে, তো তুমি এখন আমাকে আর কি দেখাবে? তোমার মানা স্পিয়ার আর কার্জ স্পিচ দুইটাই গ্রিম আর কোরোর শুধু অ্যাডভান্স ভার্সন মাত্র। তখন তো গিরিম পুরাই টাস্কি। লয়েড বলে, জলদি করো। গিসান বলে, কি আমি জলদি করব? তোমার এত সাহস কোথা থেকে আসে? আর এত সব অযথা কথাবার্তা, তোর মতো একটা স্যামরা লর্ডকে অর্ডার দেবে? ভুলে দুইটা এটা কি লেগে গেছে, তুমি নিজেকে নায়ক ঠাস ঠাস মনে করো। লয়েড বলে, শোনো, মনে আছে জেট মরার আগে তোমাকে কি বলেছিল? তখন গিসান একটু ভেবে বলে, কই কিছু তো বলেনি। তখন তো লয়েড তার দিকে নিষ্পাপ মুখে তাকিয়ে থাকে। এরপর জেডের ওই কথাটা দেখানো হয়। জেড বলেছিল, তোমাকে অবশ্যই হারতে হবে। এরপর গিসানেরও ওই কথাটা মনে পড়ে যায় আর সে তো অনেক রেগে যায়। গিসান বলে, ওরে গেদা, তোরে পিডাইয়া সেরাবেরা করে ফেলামু। এরপর গিসান লয়েডের উপর অ্যাটাক করতে গেলে লয়েডই গিসানকে পাগলের মতো মার দেয়। আর গিসান তো মার খাইতে খাইতে ওর অবস্থা টাইট। তখন তো গিসান মার খেতে খেতেও ভাবে, এটা বড় কোনো বিষয় নয়, তবে আমাকে একটু শান্ত হতে হবে, আমি খুব দ্রুতই রিজেনারেট করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক যন্ত্রণা লাগছে, ব্যথা লাগছে। আরে থামো, আমার অনেক ব্যথা লাগছে। এরপর তো গিসান ওই স্থান থেকে টেলিপোর্ট হয়ে যায়। আর গিসান যেখানে টেলিপোর্ট হয়, লয়েড সাথে সাথেই সেখানে গিয়েও গিসানকে মার দেয়। অর্থাৎ এবার গিসানের কোনো নিস্তার নেই। সে যেখানেই যাক, যেখানেই টেলিপোর্ট হোক, লয়েড সেখানে গিয়েই তাকে মাইট দেয়। তখন লয়েড কাস্ট করে ইনফার্নো ইমোরসায়া টেম্পেস্টা ভেন্টিসায়া, ডাবল কাস্টিং ইনফার্নো টেম্পেস্টা বার্টিসিয়া। এরপর লয়েড গিসানের ওপর একটা নতুন ধরনের লেজার অ্যাটাক করে, যেটা আমরা আগের কোনো এপিসোডেই দেখিনি। অ্যাটাকের কারণে গিসান খুব দ্রুতই আবার ওই গর্তে ফিরে আসে। গিসান বলে, লাভা, আরে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার উপর অ্যাটাক কখন হলো আর আমি এখানে কখন আসলাম? বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। আমি লাভাতে পড়ে গেলে এই বিষয়টা এখন আরও খারাপ হবে, মনে হচ্ছে লাইন অফ সাইট ব্যবহার করতে হবে। তখন গিসান আবার টেলিপোর্ট হয়। তখন গিসান যেখানেই টেলিপোর্ট হচ্ছে, লয়েড সেখানে গিয়েই গিসানকে লাথি মারতে মারতে আকাশে উঠিয়ে ফেলে। তখন আমরা লয়েডের একটা ভিশন দেখতে পাই। লয়েড বলে, হোক আমার এই জীবন অথবা আগের জীবন, ম্যাজিক আমার ইমাজিনেশনকে অনেক বড় করে দিয়েছে। আমি যখন ম্যাজিকের বই পড়তাম, যারা এই ম্যাজিক তৈরি করেছে তারা আসলে কেমন লোক ছিল? তারা এমন ধরনের ম্যাজিক চিন্তা করেছে, তখন কি তাদের স্বপ্ন এটাই ছিল? তারা ভালো লোক ছিল, তারা হাসি খুশি লোক ছিল, তারা ভয়ঙ্কর লোক ছিল। আমি সবসময় তাদেরকে ইমাজিন করি, আর এটা করতেই হবে। আর এমন লোকদের সাথে দেখা করাটা অনেক বড় ভাগ্যের বিষয়। হয়তো জীবনে এমনটা একবারই হতে পারে, যার জন্য শুধু ভাগ্যবানরাই যোগ্য। আর তাই হয়তো এই জন্যই এটা বলতে না বলতেই আমরা জেড আর লয়েডকে একসাথে দেখতে পাই। আই মিন লয়েড জেডকে ইমাজিন করছিল। এরপর লয়েড গিসানকে বলে, তো কি হলো, এখন কি তুমি মজা পাচ্ছ না? তাহলে তোমার কাছে কি এখন আমার অ্যাটাকের কোনো জবাব নেই? যদি এমনটাই হয় তাহলে তোমাকে এখন মরতে হবে। গিসান বলে, এত সহজে কিভাবে? ডিমন আর ডিমন লর্ডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, আমরা অ্যাটমসফিয়ারিক মানাকে অনেক সহজে কন্ট্রোল করতে পারি। তারপর আমরা দেখতে পাই গিসান অনেক বড় একটা মানাকে কালেক্ট করে। এই যে দেখো ছেলে, এটা এই এরিয়ার সম্পূর্ণ মানা কনসেন্ট্রেশন। ব্যারিয়ার তৈরি করো, যা মন চায় তৈরি করো। এটা সব কিছুকেই অন্য ডাইমেনশনে পাঠিয়ে দেবে। এটা সবার উপরে যে কোনো কিছুকে এটা ধ্বংস করে দিতে পারে। আর এটার নাম হলো ইমমর্টাল দ্য ডার্ক স্পিয়ার। তো গাইস, এখান থেকেই এই এপিসোডের সমাপ্তি হয়। এই এনিমের এই সিজনের পরবর্তী এপিসোড খুব দ্রুতই নিয়ে আসবো। সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আরও অসাধারণ এনিমে কন্টেন্ট নিয়ে আলোচনা করা হবে। আর পরবর্তী ভিডিওতে আমি একটা রিভিউ দিব যে আমি কি ধরনের এনিমে দেখেছি আর সেটার রেঞ্জ কতটুকু। যাই হোক, আজ আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।